একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি। আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি। আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া, কোনো প্রতিহিংসা এটা না, আমরা সুবিচার চাই। এই মানবাধিকার রক্ষার যে আন্দোলন আমাদের গত 12 বছরের এক যুগের, তো সেই বিচারিক প্রক্রিয়ায় আমরা যেতে পারিনি। এখন স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়া যাওয়ার জন্য এই উদ্যোগকে আমি অনেক সাধুবাদ জানাই। প্রথমেই আমি যেটা আমাদের মনে হয়েছে, আমাদের পক্ষ থেকে বলা উচিত যে আমাদের সবসময় প্রত্যাশা ছিল যে এই স্বচ্ছ প্রক্রিয়ার যেই আইন প্রণয়ন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এইরকম চরম মানবাধিকার লঙ্ঘনগুলোর জন্য, তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে, আমি ছোট করেই বলি, যে ডেফিনেশনগুলা সেগুলা যদি অ্যালাইন থাকে ইউএন এর ডেফিনেশনগুলোর সাথে, প্রথম পয়েন্ট যেটা, তো আমাদের মনে হয় সেই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক পর্যায়ের একটা বিচারিক প্রক্রিয়ায় নিয়ে যেতে পারবো। তো সেই প্রত্যেকটা ডেফিনেশনের ক্ষেত্রে ভাইয়ারাও আগে বললেন যে অল ডেফিনেশন যদি আমরা ইউএন এর সাথে অ্যালাইন করতে পারি, তাহলে মনে হয় আমরা সেই ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। আরেকটা যেটা আমাদের যেটা ইনক্লুশন হয়েছে, আমি এটার জন্য অনেক ধন্যবাদ জানাই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস এন্ড এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর মতো যারা, এবং এটা হচ্ছে একটা সিস্টেম্যাটিক প্রসেস ছিল, যেটার হচ্ছে আসলে স্কিম ছিল এলিমিনেট করা পলিটিক্যাল অপোনেন্ট আর আদার অপোনেন্ট, ভিন্ন মত ভিন্ন দলকে এলিমিনেট করার জন্য যেটা করা হয়েছে। তো বিচারিক প্রক্রিয়ায় এদেরকে এইখানে ইনক্লুড করা হয়েছে, এবং আমার মনে হয়েছে যে অবশ্যই এটা অনেক ভালো একটা পয়েন্ট, স্ট্রং। এবং আমরা চাই যে রুল অফ এভিডেন্সের ক্ষেত্রে যেটা প্রোটেক্ট করার বিষয়টা, সেই ভিকটিমরা যে রুলস প্রোটেকশনগুলা চায়, সেইগুলা যেন প্রসিকিউটর টিম বা ট্রাইব্যুনাল দিতে পারেন সেই ক্ষেত্রে, এবং প্রসিকিউটার্স অ্যান্ড আদার যারা, তাদের যেন সেই প্লেসগুলা, যেমন আয়নাঘরের মতো যে সমস্ত জায়গাগুলো, এগুলো ভিজিট করার মতন তাদেরকে ওই ক্ষমতাটাই যেন তাদেরকে দেওয়া হয়, এবং তারা যেন ইনভেস্টিগেশনের জন্য একটা দক্ষ টিম পায়, যেটা তাদেরকে উইটনেস প্রডিউস করতে পারে। এবং অলরেডি গত ফ্যাসিস্ট রেজিম বা গভর্নমেন্ট যেই এভিডেন্সগুলা রাষ্ট্রবাহিনী কর্তৃক, আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক, সেই এভিডেন্স অনেক হয়তো তারা কি করেছে জানি না আমরা, বাট সেটা যেন নষ্ট হতে না দেওয়া হয়, আমাদের তরফ থেকে সেটা থাকবে। আরেকটা থাকবে যে আমরা জানি যে ফ্যাসিস্ট রেজিম অনেক বেশি আমাদের দেশের মোটামুটি খালি করে দিয়ে গেছেন, টাকা পয়সা যেগুলো নিয়ে গেছেন, অর্থ। তো সেই ক্ষেত্রে যেই ট্রাইব্যুনাল গঠিত হয়, যিনি ফরেন লয়ার আর আমরা যেই সাপোর্ট সিস্টেমটাই নেই না কেন, সেই ক্ষেত্রে আমাদের একটা মনিটরিং সিস্টেম থাকা উচিত মনে হয়, যেখানে জাজেস, প্রসিকিউটার্স অ্যান্ড আদার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল যারাই জয়েন করছেন, প্রত্যেকের ক্ষেত্রে একটা চেক পয়েন্ট বা একটা মনিটরিং সিস্টেম। সো আমরা জানি যে স্বচ্ছ থাকতে পারছি আমরা বিচারিক প্রক্রিয়াটাতে, আগে ও পরে, এবং আমাদের তরফ থেকে এটা থাকবে। এবং আমি সাধুবাদ জানাই, আমাদের আরো হয়তো কোনো পয়েন্ট অ্যাড হবে সবার আলোচনা থেকে, এবং আমরা আশা করব আমরা স্বচ্ছ একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের বিচারের আওতায় আনতে পারবো, এবং ইনশাল্লাহ 16 বছর পরে আমরা একটা বিচারের জায়গায় নিয়ে যেতে পারবো। গত আগস্টের 3 তারিখে আমরা যে এক দফা ঘোষণা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমরা এই আওয়ামী লীগ সরকারের পতন চাই এবং ফ্যাসিবাদের বিলোপ চাই। কিন্তু এখন আমাদের লড়াই মূলত 3টা। এক হলো ফ্যাসিবাদের বিলোপ, 2 হলো বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার, এবং 3 নম্বর যেটি, সেটি হলো গণহত্যাকারীদের বিচার। যেহেতু আজকের এই যে আইনটির প্রস্তাবনার জন্য আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হলো যে এখানের সেকশন 20A তে বলা হয়েছে যে যারা এই ধরনের গণহত্যার সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে 10 বছরের জন্য তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমাদের আন্দোলনকারীদের প্রায় 1424 জন, আজকে পর্যন্ত 1424 জন ভাইয়েরা আমাদের শহীদ হয়েছেন। এবং আজকে সকালবেলা যিনি শহীদ হয়েছেন তিনি ক্লাস 6-এর একজন ছাত্র, তার বাড়ি বগুড়া, তার নাম রাতুল। তিনি বগুড়াতে শহীদ হয়েছেন গত আগস্টের 5 তারিখ, এবং সময়টা ছিল বেলা 5:30, বিকেল 5:30। যখন আমরা যখন উদযাপন করছিলাম, তখন তাকে হত্যা করা হয়েছে। তো এই সব গণহত্যাকারী
যারা যারা আমাদের ভাইদেরকে গণহত্যা করেছে এবং শহীদ করেছে, এবং আপনারা জানেন যে প্রায় 22,000-এর ও বেশি আমাদের সহযোদ্ধারা তারা আহত হয়েছে, 685 জন তারা তাদের চোখে দৃষ্টি হারিয়েছে, 250-রও উপরে আমাদের সহযোদ্ধারা তারা পঙ্গুত্ব বরণ করেছে। তো এটি আসলে একটি অপূরণীয় ক্ষতি, যা চোখ গিয়েছে তার চোখ আসলে আমরা কখনোই ফিরিয়ে দিতে পারবো না। যিনি শহীদ হয়েছেন তার পরিবারকে আসলে কখনোই আমরা এই শহীদের মূল্য আসলে আমরা কখনো দিতে পারবো না। তবে আমরা যেটি পারবো সেটি হলো আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছে তাদেরকে বিচারের আওতায় এনে, যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার কেড়ে নেয়া এবং তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার এই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি। সেটি আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে যে এখানে 10 ইয়ার্স যে লেখা হয়েছে সেখানে এটি পরিবর্তন করে যেন এটি বলা হয় যে চিরদিনের জন্য। কারণ আমরা দেখেছি যে জার্মানিতে যখন নাৎসি বাহিনী যখন গণহত্যা সংগঠিত করেছে তখন কিন্তু সেই নাৎসি পার্টিকে চিরদিনের জন্যই কিন্তু ব্যান করে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের একটি দাবির জায়গা থাকবে যে এই আইনটি যেহেতু সংস্কার, এটি আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে জড়িত, সেই জায়গা থেকে এই বিষয়গুলোর জন্য খেয়াল রাখা হয়। ঠিক একই সাথে বিচার বিভাগের সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে, আমরা আশা করব যে বাংলাদেশের যে বিচার বিভাগের সংস্কার আসলে গত 53 বছরে হয়নি, সেই বিচার বিভাগের সংস্কার যেন এমনভাবে করা হয় যেন আসলে আমাদের শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তাদের জীবন দিয়ে গিয়েছেন, সেই জীবনের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মূল্য যেন আমরা আদায় করতে পারি। মনে আছে 2009 সালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তিনি 23টা অবজারভেশন দিয়েছিলেন এই আইনটার উপরে 2009 সালের 23শে জুন। নিশ্চয়ই আপনারা অবগত আছেন। এই আইনটা ড্রাফটিং এর পর্যায়ে বা অ্যামেন্ডমেন্টের পর্যায়েও আমরা জাতিসংঘের থেকে সংযুক্ত হতে চাই, আমাদের আগ্রহ আছে। ওই 23টা অবজারভেশন যদি আরেকবার দেখা যায় তাহলে দেখা যাবে যে বেশ কিছু জায়গায় হয়তো আরো কিছু যোগ বিয়োগের সুযোগ থেকে থাকবে। আপনাদের 23টা অবজারভেশন একটাও কি আগের গভর্নমেন্ট না করেছিল? একটাও করে নাই। তো আমরা আশা করব যে এবার ওই অবজারভেশন গুলো ডিউ কনসিডারেশন দেওয়া হবে এবং একই সাথে অন্যান্য যে কথাগুলি বললো, বিশেষ করে সাইদ যেটা বললেন মৃত্যুদণ্ডের ব্যাপারে, জাতিসংঘের তো একটা স্ট্যান্ডার্ডই আছে মৃত্যুদণ্ডের এগেনস্টে, তো সেটা আমাদের মনে হয় যে রাখাটাই ভালো হবে। Thank you very much for inviting me, Asif. I'm here, I think, because I followed the International Crimes Tribunals very diligently for a number of years and wrote quite widely on the subject. And I'm grateful that you've asked for me to be present to give some comments. I think we're all here as we do not want to repeat the unfair trials that took place at the International Crimes Tribunal in the past. And we want to hold trials that will not be questioned as unfair or partisan, both domestically and internationally. And we want trials that the country can be proud of. So my first point is that I don't see what rationale there could be for why the accused in these courts should not get any less rights than a person accused under ordinary criminal law in the country. One should start from that principle. So changes must be made to ensure that full rights are provided to the accused. And so whilst many of these changes are very positive, I would say that they're a bit limited. Secondly, I would say that since these crimes are of an international nature, there's good reason to improve on ordinary Bangladesh standards in some respects and follow some international standards. Thirdly, in consideration of what changes that could be made, one, the government should consider, first of all, what was the practice of the court earlier and introduce rules to ensure that the unfair practices that happened then can't happen now. So, for example, there was a practice, very common in the ICT, of allowing the prosecution to call as many witnesses as they wanted, but not allowing
the defence to call hardly any witnesses. That was not something that was in the rules. It was just a practice that was followed by the tribunal. So that is an example of a practice that needs to be dealt with in some way. And there are other kinds of practices like that that also need to be considered. And the second thing that needs to be taken into consideration are decisions made by the appellate division. There are many decisions that were made by the appellate division that supported unfair practices and are at the moment the law of the country. So consideration needs to be given to them. Next point I want to make is that it's difficult to prosecute an ordinary law enforcement officer for crimes against humanity due to the difficulty in showing all the elements of the offence. So how are these people going to be prosecuted in the ICT? Unless the ICT is to give jurisdiction for the offence of murder, because they cannot ordinarily be prosecuted for the offence of crimes against humanity. So consideration needs to be given to that. In relationship to the particular changes that have been suggested, I think the change to the offence against crimes against humanity, very positive. Introduction of elements of offence, absolutely. Allowing the defence to have international lawyers to represent them, very positive. But it should also be available to the prosecution. And why should the criteria be it should be 10 years experience? That does not make any sense. It could easily be reduced to 5 if you want to make sure that the lawyers have some experience of international law. 10 years seems to be too high. As to evidence, I don't understand why technical rules of evidence should not be allowed in this trial. The rules of evidence should be the same as in any other trial in Bangladesh. Or if you don't want to follow ordinary law of Bangladesh, then you should follow the rules of evidence used at the ICC. We are in a situation, as everybody knows, where what happened was seen by many, many people and was videoed by many, many people. We are in an evidence-rich environment. There is not a problem about the level of evidence in many cases. So you don't need to limit the threshold for what evidence should be allowed. And then as to the ban on political parties, to me this looks like a sentence simply created to punish the Awami League, to put it bluntly. It may be popular with other political parties and there may be a moral reason for that, but I think it would be a big mistake for democracy in this country in the future, and it will also not be looked at very positively internationally. I noticed that the recommendations are silent on the death penalty. This not only is this wrong on moral grounds, also pragmatically, I think that you will lose international support if you do that. If you allow the death penalty to be available for these offences, the investigation and prosecution of these offences needs international assistance, and you will lose that if you allow the death penalty to be available. And I just want to make a comment about interlocutory appeals. I noticed that's absent. I'm not quite sure why those accused under this tribunal should not be able to appeal certain rulings by the tribunal. Thank you very much. Many thanks, David. At least you have found out some positive things there, and I'm sure that your criticism is very much well appreciated, because you had always been vocal against the past atrocities and what happened during the previous International Criminal Court. So of course we'll look into that, but you also know about our constitutional provision. Article 47 allows so many deviations from ordinary law to be applicable in this type of courts. So thank you very much, and definitely we'll go to you again for your observation and comments in later stages. Mahbub, I would now request Professor Mahbub Rahman to আমি যদি প্রথমে যাই, আমাদের ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি যে ডেফিনেশন আছে, সার্টেনলি এটা আগের ডেফিনেশনের চেয়ে অনেক বেটার, কিন্তু এই ডেফিনেশনের ভিতরে আমরা পারসিকিউশনের একটা অংশ যোগ করেছি, যেটাকে আমরা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বলছি, কিন্তু পারসিকিউশনের কোনো ডেফিনেশনটা আসলে আমরা দেইনি। এখন পারসিকিউশনটা যদি আমরা ডিকশনারি মিনিংয়ে ধরি, তাহলে কিন্তু পারসিকিউশন জিনিসটা অনেক বেশি ওয়াইড হয়ে যায়। সো সেক্ষেত্রে এই ডেফিনেশনটা ওভারব্রড হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা জাস্ট এই ডেফিনেশনের ক্ষেত্রে আমরা রোম স্ট্যাটিউটটা ফলো করলে এটা বোধহয় ভালো হয়। এখানে প্রপোজড সেকশন 3 সাবসেকশন 3তে যেখানে
আইসিসির এলিমেন্টস অফ ক্রাইমটাকে অবশ্যই কোর্ট রিগার্ড করতে হবে, এরকম একটা প্রভিশন দেওয়া হয়েছে। এটার আসলে কি উদ্দেশ্যে দেয়া, এটার ইউটিলিটি কি, এটা আমার কাছে খুব পরিষ্কার না। আমার কাছে মনে হয়েছে এটা রিডান্ডেন্ট, এটার প্রয়োজন নেই। কমান্ড রেসপন্সিবিলিটির ব্যাপারে সেকশন 4-এ আসলে যে প্রপোজড অ্যামেন্ডমেন্টটা হয়েছে, এটাও আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের থেকে অনেক বেশি ওয়াইড হয়ে গেছে। সো এখানেও যদি আমরা রোম স্ট্যাটিউটটার সাথে অ্যালাইন্ড করে অ্যামেন্ডমেন্ট করি, সেটা আমার মনে হয় অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তারপরে এখানে পলিটিক্যাল পার্টির ব্যান এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। সো এই ইস্যুতে আসলে কিছু পলিটিক্যাল ডাইমেনশনস আছে, কিছু পলিসি ডাইমেনশনস আছে। আমি ওই আলোচনাতে যেতে চাচ্ছি না, আমি জাস্ট শুধু লিগাল অ্যাসপেক্টটাতে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি। কয়েকটা তথ্য দেই শুধু। আমাদের প্রসিকিউশন টিমটা হয়েছে, এর পাশাপাশি আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে, চিফ ইনভেস্টিগেটর সহ যারা অন্যরা আছেন, তাদের নিয়োগ করা হয়ে গেছে। এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এটা আপনার কোর্টটা কনস্টিটিউট করা, রিকনস্টিটিউট করা, কারণ এখানে এখন নাই কোনো বিচারক, এবং এটা আমাদের পরবর্তী লক্ষ্য। বাট একই সাথে সাথে আমরা যে আইনগত সংস্কার আছে, এই সংস্কারে আলোচনা এখানে থেমে থাকবে না। আমরা আপনাদের এখানে যারা এক্সপার্ট আছে, আমরা মোটামুটি জানি এই বিষয়ে কাদের এক্সপার্টিজ আছে, সবার কাছে আমরা পাঠাবো, সবার মতামত নিব। এবং আমাদের এখানে আর দুইটা জিনিস ক্লিয়ার করি, শুভ্র ভাই এটা খুব ভালো মতো বলেছে, শুভ্র ভাই মানে আদিলুর রহমান খান, উনি ভালোভাবে বলেছেন যে আমরা কেন আপনার রোম স্ট্যাটিউট অনুযায়ী আমরা যেহেতু আমরা স্টেট পার্টি, আমরা তো যেতে পারতাম, কিন্তু আপনার খেয়াল করে দেখবেন ওখানে একটা কথা বলা আছে, একটা স্টেট যদি আনএবল হয় অথবা আনউইলিং হয় তখন সে যাবে। এখন আমরা তো মানে আমরা মনে করি আমাদের সক্ষমতা আছে বিচার করার। এটা প্রথমে আমরা যদি বলি সক্ষমতা নাই, তাহলে আমার বিচার বিভাগকে ছোট করা হয়, আর আনউইলিং এর তো প্রশ্নই আসে না। সেকেন্ড হচ্ছে যে হাইব্রিডের ক্ষেত্রে আমরা একটু ইনভেস্টিগেট করেছি। যেমন আপনারা জানেন কম্বোডিয়াতে যে বিচারটা হয়েছে, সেখানে খেমা রুজের যে লিডার ছিলেন খিউ সাম্পান, খুব কুখ্যাত মানুষ ছিলেন। তো ওনার মতো একটা মানুষের বিচার আপনার, উনি গ্রেফতার হয়েছে 2007-এ, বিচার হয়েছে 2018-তে, 11 বছর লেগেছে। কোনো কোনো ক্ষেত্রে 15 বছরেও বিচার সম্পন্ন হয় নাই। তো আমাদের কাছে মনে হয়েছে এখানে একটা অনেক বড় দীর্ঘসূত্রিতা থাকে, আর আমাদের একটা ন্যাশনাল ইমোশনের ব্যাপার আছে। আমরা এই বিচার প্রক্রিয়ার খুব কাছাকাছি থাকতে চাই। এটার জন্য সবকিছু বিবেচনা আমরা এই আমাদের অভ্যন্তরীণ ট্রাইব্যুনালটা আছে ডোমেস্টিক, সেটাকে প্রেফার করেছি। আর একটা কথা শেষ বলতে চাই, আমি এটা প্রথম দিন থেকে বলছি, আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া, কোনো প্রতিহিংসা এটা না, আমরা সুবিচার চাই। আপনারা নিজের চোখে দেখেছেন কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না যে মানে একটা দেশের মানুষ আরেকটা, মানে একটা দেশের, আমি এটা বলতাম ইয়ে করে, একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি। আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমার বুকের ভিতরে যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত আপনার ক্রন্দন থাকুক, ক্ষোভ থাকুক, বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা সচেতন আছি, আমরা একটা ডিপলি পোলারাইজ সোসাইটিতে বাস করি। আমরা সচেতন আছি এই দেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে অতীতে, আমরা সবকিছুই জানি, এবং এই জন্য আমরা সচেতন আছি যে এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে, সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশি যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয়। যেসব নেতারা বা যে সমস্ত ব্যক্তিরা এখানে বিচার কার্যের সম্মুখীন হবেন, তাদের যারা সমর্থক আছে, তাদেরও যেন মনে হয় হ্যাঁ সত্যি উনি অন্যায় করেছে বা উনি অন্যায় করে নাই, তারাও যেন কনভিন্স থাকে। আমরা এই সমাজে আর ক্ষত চাই না, বিভাজন চাই না। আমরা বিচারের মধ্যে দিয়ে একটা রিকনসিলিয়েশন প্রসেসের শুরু করতে চাই, যে সবাই যেন একমত হয় এই বিচারটা যেটা হয়েছে, এটা বিচারে যে শাস্তি পেয়েছে যদি পায়, এটা অবশ্যই তার প্রাপ্য ছিল। এই ধরনের একটা শ্রেষ্ঠ মাত্রার, সর্বোচ্চ শ্রেষ্ঠ মাত্রায় বিচার প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। আপনাদের সাথে মাঝে মাঝে কনসালটেশন করব। আমাদের যখন যা গাইডেন্স দেওয়া দরকার দিবেন, আমাদের ওপেন একটা আমরা একটা গুগল একটা অ্যাড্রেসও খুলবো, যখন যার দরকার পরামর্শ দিবেন। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা সচেতনভাবে কোনো রকম কোনো অন্যায় করব না, অচেতনভাবেও করতে চাই না। সেজন্য সারাক্ষণ আপনাদের ওয়াচডগের মধ্যে থাকবো, সারাক্ষণ আপনার ওভারসাইট একটা মেকানিজমের মধ্যে আমরা নিজেদের রাখতে চাই। আপনাদেরকে সব সময় এই পুরা প্রক্রিয়াতে সহযোগী করতে চাই। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। ধন্যবাদ।